স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। এবারে জানাবো খবরের বিস্তারিত। রক্ত দিয়ে অর্জন করা স্বাধীনতা দিল্লির কাছে বিক্রি করা হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। দলের 3 অঙ্গ ও সহযোগী সংগঠনের ভারতের আগরতলা অভিমুখে লং মার্চ কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেন, সবকিছু দিয়ে দেশকে রক্ষা করা হবে। সকালে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে শুরু হয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের লং মার্চ। হানি ফ্লাইওভার, কাঁচপুর, গাউসিয়া, নরসিংদী, ভৈরব হয়ে লং মার্চ যাবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পর্যন্ত। কর্মসূচিতে নেতাকর্মীরা যাবেন গাড়িবহরে, পথে যোগ দেবেন বিভিন্ন জেলার নেতাকর্মীরা। পরে ভৈরবে পৌঁছানোর পর সমাবেশ করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আরও একটি সমাবেশের মাধ্যমে শেষ হবে লং মার্চটি। এর আগে গত রবিবার ঢাকায় ভারতের হাইকমিশন অভিমুখে প্রতিবাদ পদযাত্রা শেষে স্মারকলিপি দেওয়া হয়। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের অভিযোগ এনে এসব কর্মসূচি পালন করছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। আমরা রক্ত দিয়ে যে স্বাধীনতা কিনেছি, ওই স্বাধীনতা আবার বিক্রি করে দেব। আমরা পৃথিবীর কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব। এই রক্ত আমাদের মাঝে নেই। আজকে দিল্লির যারা সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী, তারা জেনে রেখো, তোমরা একজন ভয়ঙ্কর রক্ত পিপাসু এক নারী, এক লেডি ফেরাউন, সেই লেডি ফেরাউনকে টিকানোর জন্য তোমরা 16 বছর তাকে সমর্থন দিয়েছো। দর্শক, লং মার্চের সঙ্গে আছেন সহকর্মী আরিফুল ইসলাম, তিনি এখন যুক্ত হচ্ছেন আমাদের সাথে। আরিফ, আপনি লং মার্চের সাথে আছেন, দেখা যাচ্ছে পাশে গাড়িবহর। সেই লং মার্চটি এখন কোথায় আছে, সেখানে নেতাকর্মীদের অংশগ্রহণ কেমন দেখছেন? হিমাদ্রি, আমি একটু জানিয়ে রাখতে চাই যে লং মার্চের কিন্তু শুরুটা হয়েছে বেশ কিছুক্ষণ আগেই। কারণ হচ্ছে ঘণ্টাখানিক আগে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ করেছিল দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সেটা শেষ করেই তারা মোটামুটি প্রস্তুত হয়েছে। সেই প্রস্তুত হওয়ার জন্যই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই যে ধীরগতি, গাড়ির একটি ধীরগতি রয়েছে, যানজট রয়েছে, তবে শুরু হয়েছে লং মার্চটি যে যাত্রা, সেটা এখন শুরু হয়েছে। এবং কি পুরা বলা যায় যে হাজার উপরে এই যে লং মার্চ, সেই লং মার্চে গাড়ি বহর যুক্ত হয়েছে, পাশাপাশি নেতাকর্মীদের উপস্থিতিও ছিল কিন্তু দেখার মতো। আর এক্ষেত্রে আমি আছি এখন ফকিরাপুরে থেকে যে যানজট বা যেটা ছিল যে লং মার্চের যে তাদের নেতাকর্মীদের যে ভাষ্য, তারা বরাবরই বলে আসছে যে ভারতের আগ্রাসন থেকে মুক্ত করতে দেশের শক্তি, নিজেদের শক্তি আসলে অনেক বড় কিছু। এই দেশের বড় শক্তি, যেহেতু স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের যে বিজয় এসেছে, সেই বিজয়টাই আসলে এই যে শক্তি, সেই শক্তিটাই কাজে লাগাবে এখনকার যে নেতাকর্মী রয়েছে তাদের মাঝে। এখনো আপনি দেখতে পাচ্ছেন যে এই লং মার্চটি ভৈরবে আসলে কখন পৌঁছাবে, সেই ভৈরবে পৌঁছানোর পর সেখানে একটি সংক্ষিপ্ত একটি সমাবেশ রয়েছে। সেখানেও নেতাকর্মীরা বা যেহেতু বিএনপির 3টি সংগঠন, অঙ্গ সংগঠন, স্বেচ্ছাসেবক, ছাত্র এবং কি যুবদল, এই 3টি সংগঠন মিলেই কিন্তু আজকের এই লং মার্চ। সেই লং মার্চের যে নেতাকর্মীরা, কেন্দ্রীয় নেতাকর্মীরা, তারা বিভিন্নভাবে বক্তব্য দিয়েছেন এবং কি ভারত সবসময় বাংলাদেশকে দমিয়ে রাখার জন্য চেষ্টা, বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে, সেই প্রতিবাদেই কিন্তু আজকের এই লং মার্চ। শুধু তাই নয়, জাতীয় পতাকা অবমাননার পাশাপাশি যে আমাদের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের যে হামলা হয়েছে, সেটার প্রতিবাদে কিন্তু আজকে এই লং মার্চ। আমি একটু দেখাতে চাই সেই গাড়ি বহরের চিত্র। দেখতে পাচ্ছেন আপনি, যতটুকু চোখ যাবে সব জায়গাতেই কিন্তু আসলে এই বিএনপির আজকে যে কর্মসূচি, সেই কর্মসূচি গাড়ি বহরের সংখ্যাটা যদি আপনি দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে নেতাকর্মীরা কি পরিমাণ জমে গেছে এবং কি অংশ নিয়েছে। আর পাশাপাশি এই শুধু এখানেই নয়, সড়কের বিভিন্ন জায়গা থেকে অন্যান্য যে জেলা রয়েছে, থানা রয়েছে বা ওয়ার্ড ইউনিট রয়েছে,
প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু নেতাকর্মীরা এই লং মার্চে অংশ নেবেন সেটা আমরা কিন্তু জানতে পেরেছি। তবে শেষ যেটা হবে যে আগরতলায় বা আখাউড়ায় একটি সমাবেশ হবে, সংক্ষিপ্ত সমাবেশ হবে। সেই সংক্ষিপ্ত সমাবেশেই কিন্তু ইতি টানবে আজকের এই লং মার্চ। আর একটি বিষয় জানিয়ে রাখি যে এই লং মার্চ শুরু হওয়ার আগ মুহূর্তে বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীরা তারা কিন্তু বক্তব্য রেখেছিলেন। পাশাপাশি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তিনিও কিন্তু বক্তব্য রেখেছেন, বিশেষ করে বিগত সরকারের আমলে যে ভারতের যে আগ্রাসন সেই বিষয়গুলো উল্লেখ করেছেন এবং কি সেই আগ্রাসন থেকে এখন পর্যন্ত সেই সরকারের প্রধান, সাবেক সরকার প্রধান তিনি তাকে কিন্তু আশ্রয় দিয়েছে ভারত, সেই বিষয়গুলো কিন্তু আসলে তুলে ধরেছেন। তো এই ছিল হিমাদ্রি এখান থেকে সবশেষ অবস্থা। পরবর্তী সংবাদে লং মার্চের যে সড়কের নেতাকর্মীদের বিষয় আশয় বা কি কি রয়েছে সেসব বিষয় জানানোর চেষ্টা করবো। এই ছিল এখান থেকে সবশেষ। হিমাদ্রি। আরিফ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরে ঢাকা দিল্লি সম্পর্কের বরফ গলবে এমন আশা প্রকাশ করেছেন ভারতের বিশ্লেষকরা। বর্তমান প্রেক্ষাপটে ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফর বিশেষ গুরুত্ব বহন করে বলে মনে করছেন তারা। তবে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেয় তা খুব একটা ফলপ্রসূ হবে না বলেও আশঙ্কা করছেন বিশ্লেষকদের অনেকে। গেল 5ই আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর চির ধরেছে বাংলাদেশ ভারত সম্পর্কে। সেই তিক্ততা আরও বাড়ে বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ও জামিন নামঞ্জুরের পর। এ পরিস্থিতিতে গেল সোমবার ঢাকায় হয়ে গেল বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। অন্তর্বর্তী সরকারের সাথে সুসম্পর্ক রাখতে চায় ভারত সরকার। বৈঠকের পর এমন বার্তাই দেন ভারতের পররাষ্ট্র সচিব। বিক্রম মিশ্রের এই সফরে ঢাকা নয়াদিল্লি সম্পর্কের উন্নতি হবে বলে আশাবাদী কলকাতার প্রবীণ সাংবাদিক স্নেহাশিস সুর। চলমান পরিস্থিতিতে তার এ সফর বিশেষ গুরুত্ব বহন করবে বলে মনে করেন তিনি। সুতরাং এতদিন পর যে সরাসরি পররাষ্ট্র সচিব পর্যায়ে গিয়ে দু দেশের পররাষ্ট্র সচিবের যে বৈঠক হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত এই অন্তর্বর্তী সরকারের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় আগের মতোই। প্রত্যেকটি নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করা সেই দেশের সরকারের আশু পালনীয় কর্তব্য। অন্যদিকে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে নির্দিষ্ট কোনো সমাধানের বিষয়ে আলোচনা হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন লেখক, সাংবাদিক ও আঞ্চলিক বিশেষজ্ঞ সুবীর ভৌমিক। না, বরফ গলার তো কোনো লক্ষণ দেখছি না। এক ধরনের সরকার থাকলে সম্পর্ক ততটা ভালো হয় না এবং নানা রকম সমস্যা দেখা দেয়। একটা তো বড় গন্ডগোল আসছে যে ওখানে শেখ হাসিনাকে বিভিন্ন আওয়ামী লীগের নেতাদের সাথে বিভিন্ন রকম মামলায় জড়ানো হয়েছে। শেখ হাসিনার প্রত্যাবর্তন তারা চাইবে। ভারত কি শেখ হাসিনাকে তুলে দেবে? এই জায়গাতে তো একটা বড় গন্ডগোলের জায়গা রয়ে গেছে। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ ভারত দ্বন্দ্বের মূল কারণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান। তাকে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে ভারত সরকারের সিদ্ধান্তের ওপর দুই দেশের ভবিষ্যৎ নির্ভর করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সানজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক। দর্শক, রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরার উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। সময়ের ভিতরে আমাদের মিশনগুলোকে কার্যকর করে এবং সরাসরি ঢাকা থেকে সংশ্লিষ্ট দেশের সরকারের সাথে যোগাযোগ করে তাদের মুক্তির ব্যবস্থা করা, তাদেরকে তাদের কাজে পুনর্বাসন করা এবং দেশে ফিরিয়ে আনতে হলে সম্মানের সাথে ফিরিয়ে আনার দায়িত্ব যেন সরকার পালন করেন। আমরা গভীর বেদনার সাথে লক্ষ্য করেছি গত 15.5 বৎসর টানা এই জাতির এক এক করে সব অধিকার হরণ করা হয়েছিল। বাঁচার অধিকার, ন্যায় বিচার পাওয়ার অধিকার, মত প্রকাশের অধিকার, কথা বলার অধিকার, সর্বোপরি তার নিজের মূল্যবান ভোটটি পছন্দের দল এবং প্রার্থীকে দেওয়ার অধিকার সবগুলোই কেড়ে নেওয়া হয়েছিল। অনেক প্রতিভাবান মানুষকে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে জোর করে অবসরে পাঠানো হয়েছে। কাউকে কাউকে ওএসডি করে রাখা হয়েছে। এই সংখ্যা 100 নয়, হাজারের মিছিল ছিল। আবার আন্দোলনের পক্ষে থাকার কারণে বিরোধী দলের অসংখ্য নেতাকর্মীকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। 2006 সালের 28 অক্টোবর লগিবইটার তাণ্ডব দিয়ে সেই হত্যাকাণ্ড শুরু হয়েছিল। আর 2024 সালের 5 আগস্ট পর্যন্ত
সেই হত্যা এবং ধ্বংসলীলা বাংলাদেশের জনগণ এবং বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে। এই সরকারের কাছে জনগণের জান, মাল, ইজ্জত, আবরুর কোনো ধরনের কোনো মর্যাদা ছিল না, কোনো নিরাপত্তা ছিল না। এই সকল নিরাপত্তাই কেড়ে নেওয়া হয়েছে। নির্বাচন আয়োজনে জোরে সোরে কাজ শুরু করেছে নির্বাচন কমিশন, তবে এখনই তারিখে ঘোষণা করা সম্ভব নয় বলে জানিয়েছেন সিইসি ও এএমএম নাসির উদ্দিন। বলেন, নির্বাচন নির্ভর করবে সংবিধান, সরকার, রাজনৈতিক দল এবং সংস্কার কমিশনের সিদ্ধান্তের উপর। নির্বাচন বিষয়ে রাজনৈতিক দলের সাথে সরকারের সংলাপেরই পরই প্রয়োজন হলে ইসি সংলাপ বসে বলেও জানান তিনি। আইন অনুযায়ী নতুন কমিশন গঠনের পর অনেকেরই মনে প্রশ্ন, কবে হবে সংসদ নির্বাচন? এরই মধ্যে কার্যক্রম শুরু করলেও নবগঠিত কমিশন থেকে আসেনি নির্বাচনী রোডম্যাপ। অপেক্ষা সংস্কারে গঠিত বিভিন্ন কমিশনের প্রতিবেদনের জন্য। তবে ভোটার তালিকা হালনাগাদ ও সীমানা পুনর্নির্ধারণের প্রক্রিয়া শুরুর কথা জানান সিসি এএমএম নাসির উদ্দিন। প্রয়োজনে আভাস দিলেন আইন সংশোধনের। সিইসি বলেন, নির্বাচনের দিনক্ষণ এখনই বলা সম্ভব নয়। রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের সংলাপের পর প্রয়োজন হলে সংলাপে বসবে ইসিও। অমুক মাসে অমুক বছরে হবে সেরকম কিছু আমি বলা এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব। সরকার যখন রাজনৈতিক দলের সাথে আলোচনা করবে, আলোচনা করে একটা পর্যায়ে আসবে, তো আসলে তো তখন হয়তো নির্বাচন করার মতো একটা হয়তো পরিবেশ এসে যাবে। সেভাবেই আমরা কাজ করতে হবে। নির্বাচন নিয়ে পরিকল্পনা উপদেষ্টার বক্তব্য তার ব্যক্তিগত মত বলেও জানান সিইসি। উনি বলছেন আমার ব্যক্তিগত মত, এবং প্রধান উপদেষ্টার অফিস থেকে বলে দিয়েছে যে এটা ব্যক্তিগত মত। ওই একজনের ব্যক্তিগত মত তো থাকতেই পারে, এটা নিয়ে আমি কমেন্ট করা বোধহয় ঠিক হবে না। প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বিঘ্নে ভোটের পরিবেশ নিশ্চিত করাই এখন কমিশনের প্রধান দায়িত্ব। মানুষ যাতে নির্বিঘ্নে, নির্ভয়ে নিজের পছন্দের ক্যান্ডিডেটকে ভোট দিতে পারে। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। অপরিকল্পিত বিভিন্ন মেগা প্রকল্প এখন চট্টগ্রামের গলার কাটা। অভিযোগ উঠেছে, কোনো সংস্থার মতামত না নিয়ে বাস্তবায়ন করা হয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ বিভিন্ন মেগা প্রকল্প। নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থ বাস্তবায়নে এক্সপ্রেসওয়েতে অপরিকল্পিতভাবে নির্মাণ করা হচ্ছে র্যাম্প। এতে এক্সপ্রেসওয়েতে গণপরিবহন চলাচল কঠিন হওয়ার পাশাপাশি স্থবিরতা দেখা দিতে পারে বন্দরে পণ্য পরিবহনে। আওয়ামী লীগ সরকারের আমলে চট্টগ্রামে অপরিকল্পিতভাবে নেওয়া হয় একের পর এক মেগা প্রকল্প। এর মধ্যে অন্যতম কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ, জলাবদ্ধতা নিরসন সহ লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প। এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শেষ হওয়ার পর ইউলুপ ও ইউটার্নের বিষয়টি সামনে আসলে নকশায় যুক্ত করা হয় 15টি র্যাম্প। পরে অপরিকল্পিত 5টি র্যাম্প নির্মাণ স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। নাগরিকদের আপত্তি থাকলেও জিসি র্যাম্প ও হোটেল পেনিনসুলার সামনে প্রস্তাবিত র্যাম্পটি বাদ দেওয়া হয়নি। অপরিকল্পিতভাবে র্যাম্প নির্মাণ বন্ধের দাবি নগর পরিকল্পনাবিদ ও বিশিষ্টজনদের। প্রজেক্ট ছিল যেটা একনাকে অ্যাপ্রুভাল হয়েছে লালখান বাজার থেকে পতেঙ্গা, তাহলে সেটা কেন লালখান বাজার থেকে না তুলে জিসিতে আনা হচ্ছে? কোনো পরিবহন ব্যবস্থাপনা ছাড়া নিচের সড়কে কোথাও কোনো কিছু আপনার লাভ হবে না। নগরের অভিভাবক হিসেবে তাকে বলতে হবে যে আমার যারা জনগোষ্ঠী এদের মহা অসুবিধা হবে, সুতরাং আমি নবগর পিতা হিসাবে বলছি, দয়া করে যা খরচ করেছেন আর করেন না। তবে সিডিএ কর্মকর্তারা বলছেন পরিকল্পিতভাবেই নির্মাণ করা হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আমাদের যে প্রজেক্টগুলো ছিল সবগুলো কিন্তু ফিজিক্যাল স্টাডি করে চুয়েট বুয়েট সবাই ইনভলভ ছিল। যেহেতু এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে গিয়েছে, ওইটাকে তো কার্যকরী করতে হবে। ওটাকে কার্যকরী করার জন্য র্যাম লাগবে। এখন একটা গোষ্ঠী যদি এটা অপরিকল্পিত বলে, সেটা তাদের ব্যাপার, তারা কোন দৃষ্টিতে দেখছে। 4,298 কোটি টাকা ব্যয়ে লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ হলেও পর্যাপ্ত র্যাম্প না থাকায় জনস্বার্থে তেমন ব্যবহার হচ্ছে না। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।
দর্শক, সিলেটের গাভিয়ার খাল দখল ও মশকমুক্ত করতে অভিযান শুরু করবে নগর কর্তৃপক্ষ। সেখানে আছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার, তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। প্রত্যুষ, নিঃসন্দেহে এটা একটা বেশ ভালো উদ্যোগ। দখল করা খাল দখলমুক্ত করা হচ্ছে এবং মশক নিধন অভিযান চালানো হচ্ছে, কিন্তু একটি বিষয় মাঝে মধ্যে দেখা যায় এই ধরনের উদ্যোগগুলো মাঝপথে গিয়ে থেমে যায়। এটাও কি সে পথে হাঁটবে নাকি আলোর মুখ দেখবে? সামনে আমি দাঁড়িয়ে আছি, সিলেটের একটি খাল এবং ছড়া রয়েছে, যে খাল এবং ছড়ার মাধ্যমে পানি নিষ্কাশিত হয় এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে সিটি কর্পোরেশনের যারা কর্মী রয়েছেন তারা ইতিমধ্যে পরিচ্ছন্নতার যে কাজটি সেটি শুরু করে দিয়েছেন। এখানে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন এখানে। তো কিছুক্ষণ আগে এই কার্যক্রম শুরু হয়েছে এবং আমরা যেটি দেখেছি, সিলেট কিন্তু একটি বন্যাপ্রবণ এলাকা, অর্থাৎ উজানের ঢলে প্রতি বছরই বলা যায় কম বেশি বন্যা হয়ে থাকে। তো এই বন্যার সময় কিংবা ভারী বৃষ্টি যখন হয়, ভারী বৃষ্টিতে এসব খাল দিয়ে কিন্তু নগরীর পানি নিষ্কাশিত হয়। যখন এসব খাল বাধাগ্রস্ত হয় ময়লা আবর্জনা ফেলার কারণে, ঠিক তখনই আসলে জলাবদ্ধতা এবং বন্যার মতো পরিস্থিতির সৃষ্টি হয়। এছাড়াও আরেকটি বিষয় দেখা গেছে যে সিলেট নগরীর এর আগেও আমরা দেখেছি কিংবা নগর কর্তৃপক্ষ বলেছে বিভিন্ন জায়গায় কিন্তু ছড়া এবং খালগুলো এভাবে দখল করে রাখা হয়েছে। তবে গাভিয়ার খাল এর আগেও আমরা দেখেছি বিভিন্ন স্থানে দখলমুক্ত করা হয়েছে, ভেঙে গাইডওয়াল দেওয়া হয়েছে। তো তার উদ্যোগের ধারাবাহিকতা হিসেবেই আজকের এই আয়োজন। একটি কথা বলবো, সিটি কর্পোরেশনের কর্মকর্তা রয়েছেন আমাদের সাথে, আজকে এই গাভিয়ার খাল করা হচ্ছে এবং এর পাশাপাশি এই কার্যক্রমের ধারাবাহিকতা কতটুকু থাকবে? জি ধন্যবাদ। আমরা অ্যাকচুয়ালি অনেক আগে থেকে শুরু করার পরিকল্পনা ছিল। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরে আমরা অ্যাকচুয়ালি কাজটা একটু দেরি হয়েছে আমাদের প্রশাসনিক প্রস্তুতির কারণে। যাই হোক, আমরা শুরু করেছি ইনশাল্লাহ শীতকালে। আমাদের লক্ষ্য হচ্ছে আগামী মার্চ মাসের মধ্যে সিলেট শহরে যতগুলো বড় বড় খাল বা ছড়া যেগুলো আছে এগুলোকে আমরা পরিষ্কার সাথে সাথে কিছুটা খনন কার্য করব, যাতে করে পানির বহমান যে ক্ষমতাটা এটা যাতে বাড়ে এবং ভবিষ্যতে যাতে আমাদের নেক্সট যে সিজন থাকে যাতে আমাদের শহরে পানি কোথাও না জমে সেটা আমাদের পরবর্তী। নিশ্চয়ই শুনছিলেন যে খালগুলো আসলে খননও করা হবে পাশাপাশি, এবং যাতে আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতা বা বন্যা। প্রত্যুষ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। হিমেল বাতাসে কাঁপতে শুরু করেছে উত্তরের জেলা পঞ্চগড়। সেই সাথে রাত থেকে ভোর পর্যন্ত ঘন কুয়াশার দাপট। সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.9 ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার রাত থেকে ঘন কুয়াশায় ছেয়ে যায় জেলার সড়কগুলো। রাতভর ঝরতে থাকে বৃষ্টির মতো কুয়াশা। বুধবার ভোর থেকে ঘন কুয়াশার কারণে মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে যানবাহনগুলোকে। জেলায় বাতাসের আর্দ্রতা ছিল 99%। সূর্যের আলোর দেখাও মিলেছে দেরিতে। সেই সাথে হিমালয় থেকে আসা হিমেল হাওয়া শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিচ্ছে। ঘন কুয়াশা ও শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বের হয়েছেন নিম্ন আয়ের মানুষ। এদিকে রাজধানীতেও রাত থেকে বইছে শীতের হাওয়া। সকাল থেকেই কুয়াশায় ঢেকে আছে চারপাশ। শীত উপেক্ষা করেই জীবন জীবিকার তাগিদে বের হয়েছে মানুষ। অন্যদিকে ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া, পাটুরিয়া ও শরীয়তপুর চাঁদপুর নৌরুটে বন্ধ রয়েছে ফেরি চলাচল। 48 ঘন্টায় যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় 4 শতাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। একের পর এক হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বিভিন্ন স্থাপনা। রয়টার্স জানিয়েছে, আসাদ সরকারের পতনের পর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী রাজধানী দামেস্ক সহ সিরিয়ার বিভিন্ন স্থানে 480টি হামলা চালায়। অস্ত্র ও গোলাবারুদের গুদাম, বিমানবন্দর, নৌঘাটি, গবেষণা কেন্দ্র সহ সিরিয়ার সামরিক স্থাপনাকে লক্ষ্য করে এসব হামলা করা হয়েছে। দেশটিতে আল কায়দা ও আইএস গোষ্ঠীর অবাধে অস্ত্র ব্যবহার বন্ধে এই হামলা পরিচালনা করেছে বলে দাবি জানায় আইডিএফ। এরই মধ্যে সিরিয়ার অন্তর্বর্তী গোলান মালভূমি অঞ্চলের আশপাশের এলাকায় সেনা মোতায়েন বাড়িয়েছে তেল আবিব। এদিকে উত্তর সিরিয়ায় তুর্কি সমর্থিত গোষ্ঠী এবং কুর্দি বাহিনীদের মধ্যে 3 দিনের লড়াইয়ে নিহত হয়েছে অন্তত 218 জন। সেখানকার 2টি শহর দখলে নেয়ার দাবিও করেছে তুর্কি সমর্থিত গোষ্ঠী। এই সকল পরিস্থিতির মধ্যে সিরিয়তে শান্ত থাকার আহ্বান জানিয়েছে সদ্য গঠিত অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ আল বশির। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথে থাকুন।